গল্প অন্ধকার বাড়ির ছায়া পর্ব ৫ শেষ পর্ব। শেষ রাতের অভিশাপ। মাটির নিচের সেই অন্ধকার ঘরটা কাঁপছিল। দেওয়ালের ভেজা মাটির ঝরে পড়ছিল ধীরে ধীরে। সোহেল, রফিক আর বাকিরা আতঙ্কিত চোখে সামনে তাকিয়েছিল। অন্ধকারের ভেতরে দাঁড়িয়ে থাকা সেই ভাঙা ছায়াটা ধীরে ধীরে আরো কাছে এগিয়ে আসছিল। তার চোখ দুটো জ্বলছিল আগুনের মতো লাল আলোয়, আর তার মুখ মনে হচ্ছিল কোনো মানুষকে আগুনে পুড়িয়ে বিকৃত করে দেওয়া হয়েছে। করিম চাচা ভয়ে কাঁপতে কাঁপতে পিছিয়ে গেলেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, না না, আমাদের ছেড়ে দাও। ছায়াটা থেমে গেল। তারপর খুব ভারী কণ্ঠে বলল, আজ কেউ বাঁচবে না। ঘরের বাতাস মুহূর্তে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। রফিক অনুভব করল তার নিঃশ্বাস জমে যাচ্ছে। হঠাৎ নাদিয়ার ছায়া সামনে এসে দাঁড়ালো। তার সাদা কাপড় বাতাসে উড়ছে। সে ধীরে ধীরে বলল, তুমি এখনো থামোনি? লাল চৌকালা সেই ছায়াটা হঠাৎ গর্জে উঠল। চুপ! একটা বিকট শব্দে পুরো ঘর কেঁপে উঠল। সোহেল বুঝতে পারছিল না কি হচ্ছে। সে কাপা গলায় বলল, ওটা কে? নাদিয়া ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চোখে তখন দুঃখ। সে বলল, ওই লোকটাই যে আমার পরিবারকে শেষ করেছিল। করিম চাচা মাথা নিচু করে বসে পড়লেন। তিনি ফিসফিস করে বললেন, আমার ভাই মোতালেব। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। শুধু দূরে কথা ও পানির টপ টপ শব্দ। নাদিয়া ধীরে বলতে শুরু করলো, সে রাতে ঝড় হচ্ছিল। বাবা দরজা খুলতে মোতালেব ভেতরে ঢোকে। তার কণ্ঠ যেন ধীরে ধীরে অতীতের ভয়ঙ্কর রাত তাকে ফিরিয়ে আনছিল। সে টাকা চাইছিল, বাবা দিতে রাজি হয়নি। তখন নাদিয়ার গলা কেঁপে উঠল। সে ছুরি বের করে। হঠাৎ পুরো ঘরের চারপাশে অদ্ভুত দৃশ্য ভেসে উঠতে লাগলো। মনে হচ্ছিল দেওয়ালগুলো অতীত দেখাচ্ছে। সবাই দেখতে পেল ঝড়ের রাত পুরনো বাড়ির ভেতর নাদিয়ার বাবা চিৎকার করছেন। তারপর মোতালেব ছুরি হাতে এগিয়ে যাচ্ছে। নাদিয়ার মা কাঁদছেন, আর ছোট্ট নাদিয়া সিঁড়ির পাশে দাঁড়িয়ে সব দেখছে। সোহেলের বুক কেঁপে উঠল। দৃশ্যটা এত বাস্তব লাগছিল, যেন তারা সত্যি সেই রাতের মধ্যে চলে গেছে। হঠাৎ মোতালেব নাদিয়ার বাবাকে আঘাত করলো। চারিদিকে রক্ত ছিটকে পড়ল। নাদিয়া চিৎকার করে উঠল, বাবা! তার মা দৌড়ে এলে তাকেও আঘাত করা হলো। তারপর মোতালেব ধীরে ধীরে নাদিয়ার দিকে তাকালো। তার চোখে তখন পাগলামি।
নাদিয়া ভয়ে দৌড়ে নিচের ঘরে লুকিয়ে পড়ে। ঠিক এই ঘরে। মোতালেব দরজা বন্ধ করে দেয়। বাহিরে ঝড় চলছিল, আর ছোট্ট নাদিয়া অন্ধকারে কাঁদছিল। সে দরজায় ধাক্কা দিচ্ছিল, চিৎকার করছিল, কিন্তু কেউ তাকে বাঁচাতে আসেনি। কয়েকদিন ধরে সে এই ঘরে আটকা ছিল। খাবার নেই, পানি নেই, অন্ধকার। এক সময় তার কণ্ঠ থেমে যায়, আর সেই অন্ধকারেই তার মৃত্যু হয়। দৃশ্যটা হঠাৎ মিলিয়ে গেল। ঘরের ভেতর আবার নিস্তব্ধতা। রফিকের চোখে পানি চলে এসেছে। সোহেল ফিসফিস করে বলল, এত ভয়ঙ্কর? নাদিয়া ধীরে ধীরে বলল, আমার আত্মা কখনো এই বাড়ি ছাড়তে পারেনি। তারপর সে মোতালেবের দিকে তাকালো, কারণ ও এখনো এখানে আছে। মোতালেবের ছায়া হঠাৎ বিকট ভাবে হাসতে শুরু করলো, হা হা হা। তার হাসিতে পুরো ঘর কেঁপে উঠল। সে বলল, আমি মরেছি ঠিকই, কিন্তু এই বাড়ি এখন আমার। করিম চাচা কাঁদতে কাঁদতে বললেন, ভাই থামো। মোতালেব হঠাৎ তার দিকে তাকালো, তুই আমাকে থামাবি? হঠাৎ করিম চাচা মাটি থেকে উপরে উঠে গেলেন। মনে হচ্ছিল অদৃশ্য কেউ তাকে গলা চেপে ধরেছে। তিনি বাতাসে ছটফট করতে লাগলেন। সোহেল চিৎকার করে উঠল, চাচা! রফিক দৌড়ে তাকে ধরতে গেল, কিন্তু একটা অদৃশ্য শক্তি তাকে ছিটকে ফেলে দিল। নাদিয়া সামনে এগিয়ে এলো। তার চোখ হঠাৎ সাদা আলোয় জ্বলে উঠল। সে চিৎকার করে বলল, থামো। মুহূর্তে ঘরের ভেতর ঝড়ের মতো বাতাস বইতে শুরু করলো। দেওয়ালের মাটি ফেটে যেতে লাগলো। মোতালেব গর্জে উঠল, তুই আমাকে হারাতে পারবি না। নাদিয়া বলল, আজ এই অভিশাপ শেষ হবে। হঠাৎ মাটির নিচ থেকে কালো ধোঁয়া উঠতে লাগলো। মনে হচ্ছিল পুরো ঘরটা জীবন্ত হয়ে গেছে। সোহেল আর রফিক কোনো মতে দেওয়াল ধরে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই নাদিয়া রফিকের দিকে তাকালো। সে ধীরে বলল, আমাকে মুক্তি দাও। রফিক হতভম্ব হয়ে বলল, কিভাবে? নাদিয়া আঙ্গুল তুলে ঘরের কোণার দিকে দেখালো। সেখানে একটা পুরনো কাঠের বাক্স। বাক্সটার ভেতর একটা ছোট্ট কাপড়ে মোড়ানো জিনিস। রফিক সেটা খুলতেই দেখতে পেল একটা পুরনো লকেট। নাদিয়া ধীরে বলল, এটা আমার মায়ের। তার চোখের পানি। এটা আমার সাথে কবর দেওয়া হয়নি, তাই আমার আত্মা বন্দী হয়ে আছে। মোতালেব হঠাৎ গর্জে উঠল, না। সে দৌড়ে রফিকের দিকে আসতে লাগলো, কিন্তু নাদিয়া তার সামনে দাঁড়িয়ে গেল। চারিদিকে আলো ছড়িয়ে পড়ল। রফিক বুঝতে পারল এটাই সুযোগ। সে দ্রুত লকেটটা হাতে নিয়ে ঘরের মাঝখানে দাঁড়ালো। নাদিয়া বলল, ওটা আগুনে ফেলে দাও।
ঘরের মাঝখানে তখন অদ্ভুত নীল আগুন জ্বলছিল। রফিক দৌড়ে গিয়ে লকেটটা আগুনে ছুঁড়ে ফেলল। মুহূর্তেই পুরো ঘর কেঁপে উঠল। মোতালেব বিকট চিৎকার করে উঠল, না! আ আ আ তার শরীর ধীরে ধীরে ধোঁয়ায় পরিণত হতে লাগলো। দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করলো। সোহেল চিৎকার করে বলল, সবাই বের হও। সবাই দৌড়াতে শুরু করলো। মাটির নিচের ঘরটা ধসে পড়ছে। চারিদিকে ধুলো আর অন্ধকার। রফিক পেছনে তাকালো। সে দেখল নাদিয়া দাঁড়িয়ে আছে। এই প্রথম তার মুখটা পরিষ্কার দেখা গেল। সে আর ভয়ঙ্কর নয়, বরং শান্ত। তার মুখে ছোট্ট হাসি। সে ধীরে বলল, ধন্যবাদ। তারপর তার শরীর আলো হয়ে মিলিয়ে গেল। ঠিক তখনই পুরো বাড়িটা কেঁপে উঠল। সোহেল আর রফিক দৌড়ে বাহিরে বেরিয়ে এলো। তারা মাটিতে পড়ে হাঁপাতে লাগলো। আর তাদের সামনে অন্ধকার বাড়িটা ধীরে ধীরে ভেঙে পড়ল। বটগাছের ডালগুলো বাতাসে দুলছিল। আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। গ্রামের মানুষ দূর থেকে দৌড়ে আসছিল। সবাই অবাক হয়ে দেখল বহু বছরের সেই অভিশপ্ত বাড়ি আর নেই, শুধু ধ্বংসস্তূপ। করিম চাচা মাটিতে বসে কাঁদছিলেন। তিনি বললেন, এত বছর পর সব শেষ হলো। রফিক চুপ করে আকাশের দিকে তাকালো। তার মনে হচ্ছিল কেউ যেন অবশেষে শান্তি পেয়েছে। কয়েকদিন পর গ্রামের মানুষ সে জায়গায় একটা ছোট কবর বানায়। সেখানে লেখা হয়, নাদিয়া রহমান, যে অন্ধকারে হারিয়ে গিয়েও শেষে মুক্তি পেয়েছিল। তারপর থেকে আর কখনো সেই বাড়িতে কোনো ছায়া দেখা যায়নি। কেউ আর ফিসফিস শব্দ শোনেনি। কিন্তু গ্রামের বৃদ্ধরা এখনো বলে, ঝড়ের রাতে যদি কেউ ওই রাস্তা দিয়ে যায়, তাহলে মাঝে মাঝে বাতাসে একটা মেয়ের কণ্ঠ শোনা যায়। ধন্যবাদ। সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।